নারী পুরুষ স্বতন্ত্র। আমরা কেন আসলে জেন্ডার থিওরিটাকে ভুল মনে করি? বাংলাদেশে গত 15 বছরে ইসলাম ফোবিয়া ঘটানো হয়েছে। আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে। আমরা নারী পুরুষকে স্বতন্ত্র হিসেবে দেখি। আমার দেশে আবু সুফিয়ান ভাইয়ের যে প্রতিবেদনগুলো যদি এগুলো দেখেন, তিনিও আসলে এই যে সর্বশেষ গতকালকে যে একটা নিউজ ভাইরাল হলো, সেখানেও কিন্তু আবু সুফিয়ান ভাইয়ের এটা প্রতিবেদন, ওনার অনেকগুলো প্রতিবেদন করছে, অন্তত 15-20টার মতো প্রতিবেদন করছে। সেইখানেও যদি দেখেন তাহলে আমরা দেখবো যে সিস্টেমেটিকভাবে বাংলাদেশে গত 15 বছরে ইসলাম ফোবিয়া ঘটানো হয়েছে। এবং অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে নারী বিদ্বেষী ইসলাম ফোবিয়া, অর্থাৎ ইসলাম ফোবিয়া তো হচ্ছে নারীদেরকেও অ্যাটাক করছে বা আক্রান্ত করছে, পুরুষদেরকে আক্রান্ত করছে। তো নারী কমিশন তো অন্তত নারী বিদ্বেষী যে ইসলাম ফোবিয়াগুলো ছিল সেগুলোকে তো তারা অ্যাড্রেস করা মানে অত্যন্ত জরুরি ছিল, কিন্তু তারা সেটা কিন্তু অ্যাড্রেস করেনি। সো এইটা আরেকটা দুঃখজনক জায়গা। এবং আমার কাছে মনে হয় যে নারী কমিশনকে যে সংস্কার করতে বলা হচ্ছে, এটা সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আপনার ইসলাম ফোবিয়ার অভিযোগ। আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি একটা দেশের জনগোষ্ঠীর একটা বৃহত্তর অংশের উপর রেসিজম চাপাই দিবেন, বিদ্বেষ চাপাই দিবেন, ভীতি চাপাই দিবেন, সেটা তো হইতে পারে না। একজন আপু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন, আমি এই পয়েন্টটার বিশদে টানতেছি না। আরেকটা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে যে জেন্ডার যে থিওরি, নারী কমিশনের পুরো ভিত্তিটা দাঁড়িয়ে আছে জেন্ডার থিওরির উপরে। জেন্ডার থিওরি মানে কি? জেন্ডার থিওরি মানে হচ্ছে, জেন্ডার থিওরি ক্লেইম করে এবং বিলিভ করে যে নারী পুরুষের স্বতন্ত্রতামূলক আলোচনাগুলো মূলত সোশ্যাল কনস্ট্রাক্ট। অর্থাৎ আমরা বলতেছি কি, নারী পুরুষ আলাদা, নারী পুরুষ স্বতন্ত্র, প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই যে বক্তব্যটা, তারা মনে করে এটা হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্ট, এটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন। অর্থাৎ তারা বলে নারী পুরুষ আলাদা নয়, সামাজিক রীতিনীতি বিশ্বাস এই স্বতন্ত্রতার বয়ান তৈরি করেছে। তারা বারবার কেন সমতার কথা বলেন, কেন বারবার সমান উত্তরাধিকার দেওয়ার আলোচনা করেন, কারণ তারা বিশ্বাস করেন যে নারী পুরুষের মধ্যে কোনো বৈচিত্র্য বা স্বতন্ত্রতা নেই। যেহেতু নারী পুরুষের মধ্যে স্বতন্ত্রতা অথবা কোনো বৈচিত্র্য নেই, এই জন্য তারা এক জিনিস দিয়ে উভয়কে পরিচালনা করতে চান। এখন আমরা নারী পুরুষকে স্বতন্ত্র হিসেবে দেখি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষরা নারীদের মতো নয় এবং নারীরা পুরুষদের মতো নয়। ইসলাম নারীদেরকে হিজাব পড়তে বলে, নিকাব পড়তে বলেছে, পুরুষরা পুরুষদেরকে বলে নাই। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। নারীরা পুরুষ থেকে অর্ধেক উত্তরাধিকার পাচ্ছে, আবার নারীদের উপর কোনো অর্থনৈতিক দায়িত্ব নেই। অর্থনৈতিক দায়িত্ব শুধুমাত্র পুরুষদের কাছে। এই যে দুই রকম এই যে ভিন্নতা, এটার কারণ কি? কারণ আল্লাহ তাআলা নারী পুরুষকে স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে আমাদের এখানে ফান্ডামেন্টাল যে দ্বিমত, এই নারী কমিশনের যে আলোচনার উপরে একটা বড় জায়গা হচ্ছে জেন্ডার থিওরি। কারণ পৃষ্ঠায় এত দ্বিমত আছে, এত আপত্তি আছে যে আপনার মানে এত ভুল ধরা তো আসলে সম্ভব না। তার মানে আমাদের হচ্ছে যে মূলনীতিটা দেখতে হবে যে কোথায় আসলে আমাদের আপত্তি। এটা একটা বড় আপত্তি হচ্ছে জেন্ডার থিওরির জায়গায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আসলে জেন্ডার থিওরিটাকে ভুল মনে করি? কারণ আপনারা বলতেছেন যে হচ্ছে নারী পুরুষের স্বতন্ত্রতা, এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট। এখন এটার পক্ষে রিলিজিয়াস অথবা সায়েন্টিফিক কোনো প্রমাণ আছে এটার পক্ষে? অর্থাৎ নারী পুরুষ এক, এবং তাদের মধ্যে যদি তাদেরকে যদি স্বতন্ত্র এবং আলাদা বলা হয়, তাহলে এটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন। এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক অথবা ধর্মীয় কোনো প্রমাণ নাই। ধর্ম এবং বিজ্ঞান উভয় বলে নারী পুরুষ এক নয়, তাদের শারীরিক এবং মানসিক গঠন আলাদা। আমরা তো বলতে পারি যে তাদের যে দাবিটা, অর্থাৎ তারা যে বলতেছে যে নারী পুরুষ এক, এই দাবিটাই তো সোশ্যাল কনস্ট্রাকশন হইতে পারে, এবং আদতে তাই, তাদেরটাই সোশ্যাল কনস্ট্রাকশন। আমাদের যে দাবি, অর্থাৎ নারী পুরুষ এক না, এটা বিজ্ঞানও তাই বলে। আপনি নারী পুরুষের যে দৈহিক যে বৈশিষ্ট্য এবং মানসিক যে বৈশিষ্ট্য, দুইটা এক না, এবং ধর্ম সেটাকেই সমর্থন করে। অর্থাৎ এই জায়গায় অন্তত নারী পুরুষের স্বতন্ত্রতার ক্ষেত্রে জেন্ডার থিওরির প্রশ্নে ধর্ম এবং আপনার সায়েন্স দুইটার কিন্তু মিল আছে, দুইটা একই কথা বলে। কিন্তু টোটালি হচ্ছে যে এই ধর্ম এবং হচ্ছে সায়েন্সের কোনো রকম বালাই না করে, কোনো রকম গুরুত্ব না দিয়ে জেন্ডার থিওরিটা আমাদের উপর চাপাই দেওয়া হচ্ছে, এবং এটা একটা হচ্ছে যে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। সো এইটা একটা বড় জায়গা, এবং আমাদের আসলে সামনে, কারণ এটা তো আসলে একদিনের ইস্যু না, আমাদেরকে দীর্ঘ একটা লড়াই করতে হবে। তো এই লড়াইয়ের অংশ হিসেবে আমি মনে করি যে জেন্ডার থিওরিটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমরা জেন্ডার থিওরির যে বর্তমান যে বয়ান, সে বয়ানটা আসলে আমরা সমর্থন করি না। এবং জেন্ডার থিওরি থেকে অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডারের বয়ানটা আসছে। ট্রান্সজেন্ডারের বয়ানটা কেন আসছে? কারণ আপনি যদি মনে করেন যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে তো আপনি একটা থেকে আরেকটা চেঞ্জ করতে পারবেন। তো মানে চেঞ্জটা কখন আপনি করতে পারতেছেন? যখন মনে করতেছেন যে না, দুটোর মধ্যে তো কোনো স্বতন্ত্রতা নাই, কোনো বৈচিত্র্য বা ভিন্নতা নেই। নারীদেরকে যেভাবে সম্মান দেওয়া হতো, আসলে আমাদের সোসাইটিতে, অন্তত আমাদের জেনারেশনে তো বটেই, বর্তমান সময়ে
নারীদেরকে আসলে ওইভাবে সম্মান দেওয়া হচ্ছে না এবং নারীদের বিরুদ্ধে যে ভায়োলেন্স সেটার অভিযোগটাও একবারে উড়াই দেওয়ার মতো না। সুতরাং আমাদের হচ্ছে যে এইটার মানে এটার কীভাবে আমরা সমাধান করতে পারি সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এটা একটা বড় কারণ হচ্ছে কি যে বর্তমানে আমাদের সমাজে পুরুষরা তো হচ্ছে যে ইকোনমিকভাবে এবং পলিটিক্যালি তারা তো হচ্ছে যে নানানভাবে নিষ্পেষিত। এখন তারা তো হচ্ছে যে অন্য কাউকে বলতে পারে না, এই জন্য তারা হচ্ছে জিতটা, সবার কথা বলতেছি না, কেউ জিতরা বাসায় যায় মেটায়। সো এটা একটা বড় প্রবলেম আছে। এবং আরেকটা বড় প্রবলেম মনে হয়, আরেকটা বিষয় আমি বলবো যে আমি যেহেতু মালয়েশিয়া একটা দীর্ঘদিন ধরে আপনার আসি এবং সামনে আবার যাব, এবং ইনফ্যাক্ট অপু স্যার হচ্ছে যে আমরা একই হলে ছিলাম, আমরা পাশাপাশি বিল্ডিংয়ে ছিলাম। তো মালয়েশিয়া কিন্তু হচ্ছে যে টোটালি যেটা বললাম, তারা আইনি ক্ষেত্রে, ফ্যামিলি লর ক্ষেত্রে রিলিজিয়াস যে বৈশিষ্ট্য সেটা তারা ফিরে আনছে, এবং এর ফলে নারীদের অগ্রগতি কোনোভাবেই বাধাগ্রস্ত হয় নাই। বরং আমি তো বলবো যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নারীদের সম্মান নিশ্চিত করার ক্ষেত্রে, অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে, শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নারীদের সম্মানটা নিশ্চিত করার জন্য মালয়েশিয়া অনেক বেশি আমাদের থেকে এগিয়ে। সুতরাং ইসলাম কোনোভাবেই নারীদেরকে বাধাগ্রস্ত করে না। এটা হচ্ছে যে মালয়েশিয়া একটা ভালো দৃষ্টান্ত। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় নারী পুরুষের মধ্যে একটা প্রতিযোগিতা লাগিয়ে দিই, এবং নারীদেরকে যেভাবে কর্মক্ষেত্রে চাপাই দেওয়া হয়, নারীরা ধরেন কর্মক্ষেত্রে যাবে, শিক্ষা অর্জন করবে, এটা তার ফ্যামিলি এবং ব্যক্তিগত চয়েস, সে ঠিক করবে যে আসলে সে কতটুকু করবে, তার ফ্যামিলি ঠিক করবে তার কতটুকু পড়া উচিত, মানে কতটুকু পড়া উচিত না, তার ব্যস্ততা কতটুকু আছে, সেটা তার ব্যক্তিগত এবং ফ্যামিলিগত সিদ্ধান্ত। ইসলাম যদি আমাদের সমাজে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, তাইলে একই সাথে এটা নারীদের অগ্রসরতাকে, নারীদের বেটারমেন্টকে নিশ্চিত করবে।